নমস্কার। যে যেখান থেকে আজকের এই ক্লাসটি উপভোগ করছেন সকলকে স্বাগত জানাই দ্য আর্ট অফ উইনিং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি বাংলা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে সমাস। ইউটিউব প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার পর থেকে স্টুডেন্টদের যে ক্লাসটির প্রতি সবচেয়ে বেশি ডিমান্ড ছিল আর রিকোয়েস্ট এসেছে ইমেইলে, সেই টপিকটা হচ্ছে সমাস। অনেকে বলে যে সমাস শিখতে 6 মাস লাগে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদিও এই টপিকটা বড়, আমি কয়েকটা পর্বে এই টপিকটাকে ক্লিয়ার করব। তবে আমি এতটুকু বলতে পারি, এর মানে এইরকম না যে এই টপিকটা আসলেই 6 মাস লাগে শিখতে, এরকম ব্যাপার না। তবে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো ধরো আমি একটা লাইন লিখলাম, মধু পান করে যে মাছি। মধু পান করে যে মাছি তাকে আমরা বলতে পারি মৌমাছি। এই যে পার্টটা আছে মধু পান করে যে মাছি, এটাকে বলা হয় সমাস বাক্য বা ব্যাস বাক্য। সমাস বাক্য বা ব্যাস বাক্য বলা হয়। আর এটাকে আমরা করলাম কি সমাস। মৌমাছি, আসলে আমরা যদি দেখি যে মধু পান করে যে মাছি তাকে আমরা বলি মৌমাছি, তাহলে এক প্রকার আমি বলতেই পারি যে কোনো একটা দীর্ঘ লাইনকে একপদীকরণের মধ্য দিয়েই সমাস করা হয়। কোনো একটা দীর্ঘ লাইনকে একপদীকরণের মধ্য দিয়ে আমরা কি করতে পারি? সমাস করতে পারি। তো এখানে যে লাইনটা দাঁড়ালো সেটা হচ্ছে মৌমাছি। আমরা যদি দেখি এখানে পদ কয়টা আছে, এখানে পদ আছে 2টা। এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদ হচ্ছে মৌ, দ্বিতীয় পদ হচ্ছে মাছি, তাহলে মৌমাছি। তা আমরা দেখলাম এখান থেকে আমাদের শিখতে হবে যে সমাসের মধ্যে আমরা পদ কয়টা পেলাম। সমাসের মধ্যে পদ কয়টা পেলাম? 2টা। একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এই পরপদকে আবার অনেকে বলে উত্তরপদ। তাহলে সমাসের মধ্যে কয়টা পদ? সমাসের মধ্যে 2টা পদ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা যদি দেখি এখানে মৌমাছির মধ্যে পূর্বপদ হচ্ছে মৌ আর উত্তরপদ বা পরপদ হচ্ছে কি? মাছি। এবার প্রশ্ন আসে যে সমাস কয় ধরনের হতে পারে। তাহলে আমরা দেখি সমাসকে মোটামুটি আমরা 10টা পার্টে আমরা ভাগ করতে পারি। তাহলে পার্টগুলো কি কি? আমি একটু সরে যাচ্ছি, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে চাও রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে সমাসের মধ্যে কয়টা পদ থাকে। আমরা বুঝলাম সমাসের মধ্যে 2টা পদ থাকে। একটা কি? একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ। আমি আবারও স্টুডেন্টদেরকে বলবো, মনোযোগ সহকারে যদি কেউ ক্লাসটা দেখে, সমাস বই পড়তে হবে না, আমি একদম ডিটেলসে আলোচনা করব। তাহলে আমরা যদি দেখি সমাসের কয়টা পার্ট হয়, সমাসকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্ট যে পার্টটা সেটা হচ্ছে দ্বিগু সমাস। তারপরে আসে কি? দ্বন্দ্ব সমাস। তারপরে আসে কি? কর্মধারয় সমাস। তারপরে আসে কি? বহুব্রীহি সমাস। দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। তারপরে আসে কি? নিত্য সমাস। তারপরে আসে কি? অব্যয়ীভাব সমাস। তারপরে আসে কি? বাক্যাশ্রয়ী সমাস। ঠিক আছে? তারপরে আসে কি? তৎপুরুষ সমাস। আর লাস্ট পার্টে আমরা দেখতে পারি সেটা হচ্ছে নিত্য সমাস। তো লিখলাম লাস্ট পার্টে যেটা, সেই পার্টটা হচ্ছে অলোক সমাস। তাহলে আমরা দেখি সমাসের মধ্যে দ্বিগু 1, দ্বন্দ্ব 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা এটুকু আমরা বলতে পারি বাক্যশ্রয়ী আর হচ্ছে অব্যয়ীভাব। তো আমরা সবগুলি আজকের এই ক্লাসে আমরা শেষ করতে পারবো না, চাইলেও পারবো না, কারণ টপিকটা অনেকটা বড় টপিক। তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে আজকে এই 3টা টপিক ভালো করে ডিসকাস করব। কি? দ্বিগু, দ্বন্দ্ব আর এটা হচ্ছে কর্মধারয় সমাস। নেক্সট যেদিন আমরা করব সেটা করব আমরা নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস আর হচ্ছে বহুব্রীহি সমাস।
তারপরের পার্টে আমরা এটা আলোচনা করবো। তো তাহলে চলো আমরা আজকে এই 3টা টপিক একদম ডিটেলসে আমরা বুঝবো। আমি এতটুকু বলতে পারি, আবারও বলছি, বারবার বলছি, টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা কি করবো, এই টপিকটাকে আমরা মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে একটু সামনে নিয়ে আবার দেখতে শুরু করবে, তাহলে আর কোনো প্রবলেমই হবে না। তাহলে চলো আমাদের দেখি, প্রথম পার্ট হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস। চলো দ্বিগু সমাস আমরা কাকে বলি একবার দেখি। দ্বিগু সমাস, দ্বিগু সমাস আমরা কাকে বলবো মনে রাখতে হবে। দ্বিগু সমাসের মধ্যে কিছু জিনিস দেখে আমরা, তার কিছু সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি দ্বিগু সমাস নাকি এটা অন্য কি সমাস। মনে রাখতে হবে দ্বিগু সমাস যদি হয় তাহলে মনে রাখতে হবে এই সমাসের মধ্যে সংখ্যাবাচক একটি শব্দ থাকবে। সংখ্যাবাচক শব্দ যেমন 100, 500, 300, 200, 5, 4 এরকম সংখ্যা থাকবে। আর কি থাকবে, ব্যাস বাক্যের মধ্যে, ব্যাস বাক্য বা সমাস বাক্যের মধ্যে সমষ্টি বা সমাহার কথাটা উল্লেখ থাকবে। কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি লিখলাম শতাব্দী, আমি লিখলাম শতাব্দী। শতাব্দী মানে, শতাব্দী হচ্ছে শত অব্দের সমাহার। আর অব্দ মানে কি, অব্দ হচ্ছে বছর। শতাব্দী মানে শত অব্দের সমাহার। তারপর আমি লিখতে পারি পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ, তার ব্যাস বাক্য কি হবে, 5টি প্রদীপের সমাহার। প্রদীপের, 5টি প্রদীপের সমাহার। তারপর যদি আমি লিখি পঞ্চপ্রদীপের পরে ত্রিকোণ, ত্রিকোণ কিভাবে লিখতে পারি, 3টি কোণের সমাহার। 3টি কোণের সমাহার। তাহলে আমরা যদি দেখি ব্যাপারটাকে, তাহলে দেখো তো এখানে শ মানে 100, এখানে দেখো তো 5টি প্রদীপের সমাহার মানে 5, এখানে 3টি কোণের সমাহার মানে 3। তাহলে দেখলাম আমরা এখানে 100 একটা সংখ্যা পেলাম, এখানে আমরা 5 একটা সংখ্যা পেলাম, আর এখানে 3 একটা সংখ্যা পেলাম। তাহলে আমরা বলতেই পারি যে সমাসে সংখ্যাবাচক শব্দ থাকবে তাকে আমরা বলবো কি, দ্বিগু সমাস। আর কি থাকবে, ব্যাস বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি। দেখো তো ব্যাস বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি কথাটা উল্লেখ আছে। এবার তোমরা নিশ্চয়ই, তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কি স্যার সংখ্যা মানেই আমি বলবো দ্বিগু সমাস? না, তার মধ্যে একটু জিনিস আমাদের বুঝতে হবে। দ্বিগু সমাস বুঝতে হলে তার আগে এখানে সংখ্যাবাচক বহুব্রীহি একটা আছে। বহুব্রীহির মধ্যে একটা পার্ট আছে সংখ্যাবাচক বহুব্রীহি, জাস্ট ওই পার্টটাতেও একটু সংখ্যা থাকে। তাহলে আমি ওই পার্টটা যখন করাবো তাহলে দ্বিগু সমাস আর বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে ডিফারেন্সটা একটু ডিফারেন্স কি আমি বলে দেবো। আপাতত তোমরা এতটুকু জেনে নাও যে কোনো সংখ্যা থাকলে সমাসের মধ্যে তাকে আমরা কি নাম দেব, তাকে আমরা দেব দ্বিগু সমাস। যেমন আমি যদি বলি শতাব্দী মানে শত অব্দের সমাহার, মানে 100 আছে এখানে, শত অব্দের সমাহার, যেমন 100 আছে এখানে। তারপরে 5টি প্রদীপের সমাহার 5 আছে এখানে, 3টি কোণের সমাহার 3 আছে এখানে। এর মানে সংখ্যা আছে, তার আমরা নাম কি দেব, সংখ্যা থাকলে আমরা তার নাম দেব দ্বিগু সমাস। তাহলে আমরা একটা সমাস ক্লিয়ার হলো। একটা সমাস কি ক্লিয়ার হলো, যে দ্বিগু সমাসের মধ্যে সংখ্যাবাচক একটা শব্দ অবশ্যই থাকবে। আর সেকেন্ড যে সিমটম, সেকেন্ড যে লক্ষণটা আছে সেটা হচ্ছে আমার কি, সেকেন্ড লক্ষণটা হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে, ব্যাস বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি কথাটা উল্লেখ থাকবে। তাহলে আমাদের একটা সমাস কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা দ্বিতীয় নাম্বার সমাসের দিকে যাই। দ্বিতীয় সমাসটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। চলো আমরা দ্বন্দ্ব সমাসটা কি বুঝি একটু। দ্বন্দ্ব সমাসটা কি, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রথমে বুঝতে হবে, আমরা একটু আগে বলেছিলাম যে সমাসের কয়টা পদ থাকে, 3টা 4টা না, সমাসের মধ্যে 2টা পদ থাকে। একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ, যেটাকে আমরা পরপদও বলতে পারি। মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসের মধ্যে পূর্বপদ ও উত্তরপদের সমান গুরুত্ব থাকবে, সমান গুরুত্ব থাকবে। 2, দ্বন্দ্ব সমাসে
দুটি পদের মাঝে হাইফেন থাকবে। তাহলে এই দুইটা যদি আমরা দেখি, এই দুইটা যে সমাসের মধ্যে দেখব তাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস লিখব। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো আমি লিখলাম মা বাবা, খাতা কলম, খাতা কলম। তারপর আমি লিখলাম আকাশ বাতাস। আমি কি বলেছিলাম? পূর্ব এবং উত্তর পদে সমান গুরুত্ব থাকতে হবে, সমান গুরুত্ব, কারো থেকে কম কারো থেকে বেশি এরকম থাকতে পারবে না। দেখো তো এখানে মা বাবা, আমরা যদি তাকে ব্যাস বাক্য করি কি করব? মা ও বাবা। খাতা কলম, খাতা ও কলম। আকাশ বাতাস, আকাশ ও বাতাস। এখানে দেখো পূর্ব পদ ও উত্তর পদের সমান গুরুত্ব। একটা সংসারের মধ্যে মা যতটা ইম্পর্টেন্ট, বাবাও ততটা ইম্পর্টেন্ট। কারোর ভ্যালু কম, কারোর ভ্যালু ছোট, এরকম হতে পারে না। মার যেমন ভ্যালু আছে বাবার তেমন ভ্যালু আছে, অর্থাৎ দুইটা পদেরই সমান গুরুত্ব। তার জন্য এটার নাম কি হয়েছে? দ্বন্দ্ব সমাস। এবং দুইটা পদের মাঝখানে দেখো হাইফেন আছে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে দেখো খাতা কলম। আমরা যদি পড়াশোনা করতে যাই তাহলে আমাদের মেইন যে উপকরণ লাগবে সেই উপকরণটা হচ্ছে, একটা হচ্ছে খাতা আর একটা হচ্ছে কলম। খাতা যদি তোমার কাছে থাকে, কলম না থাকলে যেমন তুমি লিখতে পারবে না, অনুরূপভাবে কলম থাকলেও খাতা যদি না থাকে তাহলে তুমি লিখতে পারবে না। এর মানে খাতা এবং কলম পড়াশোনার ক্ষেত্রে দুইটারই সমান গুরুত্ব, অর্থাৎ পূর্ব পদ খাতা এবং উত্তর পদ কলমের সমান গুরুত্ব থাকে। তার জন্য এটার নাম কি হয়? খাতা ও কলম। এবং এটার নাম কি হবে আমাদের? দ্বন্দ্ব সমাস। আকাশ ও বাতাস, প্রকৃতির ক্ষেত্রে আকাশের যতটা ইম্পর্টেন্স আছে অনুরূপভাবে বাতাসেরও ততটা আছে, অর্থাৎ আকাশ ও বাতাস দুইটারই সমান গুরুত্ব প্রকৃতিতে। তার জন্য এটা কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস। এবার ধরো আমি একটা লিখলাম দেশ বিদেশ, আরেকটা লিখলাম আমি দেশে বিদেশে। তাহলে দেখো আমি যদি লিখি এখানে দেশের যেমন ইম্পর্টেন্ট আছে, গুরুত্ব আছে, বিদেশেরও তেমন আছে। তার জন্য এটাও কি? এটাও দ্বন্দ্ব সমাস। এবার এইদিকে দেখো তো দেশ ও বিদেশ, যদি তুমি চারটা এক্সাম্পল ভালো করে দেখো, মা বাবা, খাতা কলম, আকাশ বাতাস, দেশ বিদেশ, আর একটা হচ্ছে দেশে বিদেশে, তাহলে তুমি দেখবে এই কয়েকটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এগুলোর মধ্যে কিন্তু কোনো বিভক্তি অ্যাড হয়নি। এবার যদি তুমি বলো যে স্যার বিভক্তি কাকে বলে, তাহলে তো আমি এই ক্লাসে তোমাকে বোঝাতে পারবো না। বিভক্তি হচ্ছে এক্সট্রা শব্দ। তাহলে এখানে দেখো দেশে বিদেশে, যদি তুমি আমি দেশ প্লাস এ, এই দুইটা মিলে হয়েছে দেশে, আর এদিকে বিদেশ প্লাস এ, এই দুইটা মিলে হয়েছে বিদেশে। অর্থাৎ এটার মধ্যে বিভক্তি অ্যাড হয়েছে, বিভক্তি যুক্ত হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে দ্বন্দ্ব সমাসের মধ্যে, ভালো করে নোটিস করো, যে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি যোগ হয় তার একটা আলাদা নাম হয় দ্বন্দ্ব সমাসের মধ্যে। এই নামটা কি? এই নামটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। তাহলে আমি বলতেই পারি দ্বন্দ্ব সমাসকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, আর একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব কাকে বলবো? যে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি অ্যাড হয় না, যেমন মা বাবা, খাতা কলম, আকাশ বাতাস, দেশ বিদেশ, এগুলো কিসের উদাহরণ? এগুলো প্রত্যেকটা আমার সাধারণ দ্বন্দ্বের উদাহরণ। আর এটা যে লিখলাম দেশে বিদেশে, তার মধ্যে বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটার নাম কি? অলোক দ্বন্দ্ব। তাহলে আমরা কি পেলাম? আমরা একটু রিভাইজ করি আগের ইয়েটা। আমরা আগে যে প্রথম যে সমাসের মধ্যে প্রথম পার্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে দ্বিগু। দ্বিগু আমরা কাকে বলবো? দ্বিগু আমরা তাকেই বলবো যে সমাসের মধ্যে সংখ্যাবাচক একটি শব্দ থাকবে এবং একটি সংখ্যাবাচক শব্দ থাকবে এবং তার বেশ বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টিকতা উল্লেখ থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো দ্বিগু সমাস। আর দ্বন্দ্ব সমাস কাকে বলবো? যে সমাসের মধ্যে পূর্ব পদ এবং উত্তর পদের সমান গুরুত্ব থাকে তার নামই হয় কি? দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্বের মধ্যে আবার দুইটা পার্ট আছে। কি কি? একটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব আর একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব কাকে বলবো? যে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি যুগ হবে না তাকে আমরা সাধারণ দ্বন্দ্ব বলবো। আর যে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি যোগ হবে তাকে আমরা বলবো কি? অলোক দ্বন্দ্ব। তাহলে আমাদের দুইটা পার্ট ইজিলি শেষ হয়ে গেল।
তো প্রথম পার্টে সমাসের আমরা করেছিলাম দ্বিগু সমাস, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। দ্বন্দ্ব সমাস করেছিলাম, কর্মধারয় সমাস করেছিলাম, তিনটা সমাস আমরা ক্লিয়ারলি আলোচনা করেছিলাম একদম বিস্তারিতভাবে। তো প্রথম ক্লাসটা দেখেই আজকের দ্বিতীয় ক্লাসটাতে আপনারা জয়েন করবেন। তো আজকে আমরা সমাসের সেকেন্ড পার্ট আলোচনা করব। সেকেন্ড পার্টের মধ্যে আমাদের যে টপিকগুলো, সমাসের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো হলো নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস আর বাক্যাশ্রয়ী সমাস, এই তিনটা সমাস। আর এই পার্টের পরে আমরা যে থার্ড পার্টটা করব, সেই থার্ড পার্টে আমাদের সমাসের সবগুলো কভার হয়ে যাবে। সেটা হচ্ছে বহুব্রীহি আর হচ্ছে তৎপুরুষ। তাহলে আমাদের পুরো ক্লাসটা শেষ হয়ে গেছে। তো আমরা দেখি সমাসের আজকে আমরা দ্বিতীয় পার্টটা আলোচনা করব। দ্বিতীয় পার্টে সমাসের মধ্যে যে অংশটা আসে সেটা হচ্ছে নিত্য সমাস। সেটা হচ্ছে নিত্য সমাস। মনে আছে আমরা বলেছিলাম সমাসের কয়টি পদ? দুটি পদ, পূর্বপদ এবং উত্তর পদ, পূর্বের ক্লাসে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা নিত্য সমাস করব। নিত্য সমাস চেনার সহজ দুটি উপায় হচ্ছে, এই সমাসের মধ্যে দুটি কথা উল্লেখ থাকবে, একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে কেবল। একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে মাত্রা। অন্তর আর একটা হচ্ছে মাত্র। অন্তের শব্দের অর্থ হচ্ছে অন্য আর মাত্র শব্দের অর্থ হচ্ছে কেবল। যে সমাসের মধ্যে আমরা এই দুইটা লক্ষণ দেখব, একটা যে সমাসের মধ্যে অন্তর থাকবে আর মাত্র থাকবে, সেই সমাসকে আমরা বলবো কি? নিত্য সমাস। এটা চেনার সবচেয়ে সহজ নিয়ম। দেখি আমি যদি দুইটা উল্লেখ করি, তাহলে আমি যদি লিখি দেশান্তর, আমি যদি বলি রূপান্তর, ঠিক আছে, দেশান্তর, তারপর আমি যদি বলি রূপান্তর, তারপরে যদি আমি বলি গ্রামান্তর, আমি যদি বলি দেখা মাত্র। দেখো তো এই প্রত্যেকটা সমাসের মধ্যে অন্তর কথাটা আছে, অন্তর 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 মাত্র। তো যে সমাসের মধ্যে অন্তর আর মাত্র থাকবে তাকেই আমরা বলবো কি? নিত্য সমাস। তাহলে আমরা, আচ্ছা বলো তো, এই আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে আমাদের মুখস্থ করতে হবে না। কিভাবে করবো আমি শিখিয়ে দিচ্ছি। দেশান্তরের কোন অংশটা দেখে তুমি বুঝতে পেরেছো যে এটা নিত্য সমাস? কোন শব্দটা? অন্তর দেখে। এর মানে এখানে অন্তরের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে, প্রাধান্য অন্তরের দিতে হবে। তাহলে অন্তর আমরা না লিখি, আমরা লিখবো কি? অন্য। তাহলে যেহেতু অন্তর সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তাহলে সবার প্রথমে আমরা লিখবো অন্তর। অন্তর তো লিখবো না, অন্তরের অর্থ লিখবো অন্য। আর বাকি পার্টটা কি আছে? দেশ। তাহলে কি হয়ে গেছে? অন্য দেশ। সেম ভাবে রূপান্তর আমরা কিভাবে চিনলাম এটা নিত্য সমাস? অন্তর আছে, তাহলে অন্তর তো লিখবো না, প্রথমে অন্তরের অর্থটা লিখবো কি? অন্য। তাহলে লিখবো কি? অন্য। অন্য রূপান্তর মানে অন্য রূপ, অন্য রূপ। গ্রামান্তর কিভাবে চিনলাম এটা যে নিত্য সমাস? অন্তর শব্দটা আছে, তার জন্য আমরা প্রথমে লিখবো কি? অন্য। অন্তর অন্য আর বাকি পার্টটা থাকে গ্রাম, তাহলে গ্রাম শেষে এসে যাবে অন্য গ্রাম। আর এখানে দেখলাম মাত্র শব্দটা দেখে বুঝতে পেরেছি নিত্য সমাস, তাহলে মাত্রটাকে আমরা বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে মাত্র কোনটা? মাত্র হচ্ছে, মাত্র শব্দটাকে আনতে হবে, কিন্তু মাত্র করতে আনবো না, আনবো আমরা কি? কেবল। কেবল। আর এদিকে হচ্ছে কি? বাকি অংশটা হচ্ছে দেখা, কেবল দেখা। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের দেখে আমরা নিত্য সমাসটা চেনার সবচেয়ে সহজ নিয়ম কি? নিত্য সমাসকে চেনার নিয়ম হচ্ছে অন্তর আর কি থাকবে? মাত্র থাকবে। সেটা দেখে আমরা বুঝতে পারি কি এটা নিত্য সমাস। ক্লিয়ার? এবার আমরা যে সমাসটাকে চিনবো সেটা হচ্ছে অব্যয়ীভাব। সেটা হচ্ছে কি? অব্যয়ীভাব। অব্যয়ীভাব, সরি, অব্যয়ীভাব। অব্যয়ীভাব আমরা অব্যয়ীভাবকেও জানার কয়েকটা নিয়ম আছে, যেমন আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত। এই শব্দটি দিয়ে যদি কোনো সমাস স্টার্ট হয়, কোন শব্দটি দিয়ে? আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এগুলো দিয়ে যদি সমাস স্টার্ট হয় তাহলে আমরা কি করব? এটাকে নাম দেব কি? অব্যয়ীভাব সমাস। কিন্তু এবার যদি আমি বলি যে এগুলো তোমরা মুখস্থ করে ফেলো, কোনোদিন মুখস্থ করতে পারবে না, কারণ মিস হয়ে যাবে এগুলো। তাহলে আমরা কি করব? আমরা আমাদের ব্রেন
আমাদের মস্তিষ্ক ওয়ার্ডকে মনে রাখে কম, সেন্টেন্স অর্থাৎ বাক্যকে মনে রাখে বেশি। তার জন্য আমি কি এটা চেনার সহজ নিয়ম, এগুলো দিয়ে আমি একটা সেন্টেন্স আমি বানিয়ে তোমাদের দিতে পারি, যেটা পড়লে তোমাদের অব্যয়ীভাব সমাস কমপ্লিট হয়ে যাবে। কি আমি লিখতে পারি, আহা নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। তাহলে আমাদের এই লাইনটা কি, আমরা দেখলাম রাস্তার ধারে একটা শিশু পড়ে রয়েছে, তার জন্য আমরা কি করতে পারি, কি বলতে পারি, আহা নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এবার তোমরা বলবে কিভাবে হলো এটা, আমি বলবো দেখো, আ আ, হা হা, নির নির, বে বে, বি বি, উপ প্রতি যথা উত। দেখলে আমরা এই আটটাকে মনে রাখার একদম সহজ নিয়ম, আহা নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, আমাদের কমপ্লিট হয়ে গেল কি অব্যয়ীভাব। এই লাইনটা মনে রাখলেই। তাহলে কি কি সমাস হয় এক্সাম্পল যদি তুমি বলো, তাহলে আমরা বলবো আমরণ, হা ঘর, নিরাপদ, নির লিখলাম নিরামিষ, বেহায়া, বিশৃঙ্খলা, উপবন, প্রতিদিন, যথার্থ, উৎসাহ। এভাবে যতগুলো আ হা নির বে বি উপ প্রতি যথা এগুলো দিয়ে শুরু হলেই আমরা নাম দেব কি অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। কি তোমরা বলো তো দেখি এবার, সমাস কি খুব বেশি কঠিন? না, সমাস কঠিন না। আসলে এতদিন আমরা সমাস বুঝতে শিখিনি ভালো করে, তার জন্য আমাদের কঠিন লাগলো। আমি এতটুকু বলতে পারি, শেষ পর্যন্ত আমরা আমাদের সাথে থাকো। আমি তোমাদের এতটুকু বলতে পারি, ট্যাট 1 বলো, ট্যাট 2 বলো, এসটিজিটি বলো, গ্রামারের জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আর যদি তোমরা আমাদের সেন্টারে এসে এডমিশন নিতে চাও, অফলাইন ক্লাস নিতে চাও, তাহলে তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কারণ অলরেডি আমাদের এখানে 14টা ব্যাচ হয়ে গেছে, আর একটা বা দুটা ব্যাচ আমরা করব। তার জন্য তোমাদেরকে বলছি, যদি ক্লাস নিতে চাও আলাদাভাবে, তাহলে তোমরা আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারের ঠিকানা হচ্ছে মোটর স্ট্যান্ড, ওল্ড মোটর স্ট্যান্ড, শনিতলা। আর এই যে রোডে আমাদের ইনস্টিটিউটটা, সেই রোডটার নাম হচ্ছে তোমার পিকেপি সরণি নেয়ার ওল্ড মোটর স্ট্যান্ড, শনিতলা। আর আমাদের ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা যদি যোগাযোগ করতে চাও অফিসে যোগাযোগ করে এডমিশন নিতে পারো। আর যদি কেউ ভাবো যে আমি তো অনেক দূরের, আমি কিভাবে অফলাইন ক্লাস নেব, যদি তোমরা অফলাইন ক্লাস নিতে না চাও, তাহলে তোমরা অনলাইনও নিতে পারো, অনলাইনেরও সুবিধা আছে। তো আমরা দেখলাম কি এখানে নিত্য সমাস আর অব্যয়ীভাব সমাস আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, বাক্যশ্রয়ী সমাস আমরা করব। চলো বাক্যশ্রয়ী সমাসটা দেখি আমরা। বাক্যশ্রয়ী সমাসের দুইটা আমাদের কি থাকতে হবে, বাক্যটি দেখতে বা এই সমাসটি দেখতে অনেক বড় হবে, মানে দেহগত দিক থেকে সমাসটা অনেক বড় হবে। সেকেন্ড আমরা বলবো বাক্যশ্রয়ী সমাসের একটা লক্ষণ হচ্ছে এটা, আর আচার অনুষ্ঠানের কথা উল্লেখ থাকবে, তাহলে আমরা এই সমাসটাকে কি বলবো, বাক্যশ্রয়ী সমাস। যদি একটা এক্সাম্পল দিই তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। এটা বেশ বাক্য করলে কি হয়, বসে আঁকা হয় এমন যে প্রতিযোগিতা, বসে আঁকা হয় এমন যে প্রতিযোগিতা। দেখো তো, বসে আঁকো প্রতিযোগিতা বা বসে আঁকা হয় এমন প্রতিযোগিতা, তোমরা এর আগে এত লম্বা লাইনের সমাস দেখতে পেয়েছো? নিশ্চয়ই না। তার জন্য এটার মধ্যে লুকিয়ে আছে বাক্যাশ্রয়ী, মানে সমাসটা দেখতে বাক্যের মতো হবে, মানে দীর্ঘ হবে।
আর দ্বিতীয় আচার অনুষ্ঠানের কথা, দেখো বসে আঁকা প্রতিযোগিতা তো একটা অনুষ্ঠানের কথা উল্লেখ আছে, আর এটাকে আমরা কি বলবো, বাক্যশ্রয়ী সমাস। তাহলে আমাদের কি কি কমপ্লিট হয়ে গেল পরপর দুইটি ভিডিওতে, আমরা কি কি শেষ করলাম, আমরা সমাসের গুরুত্বপূর্ণ টপিক সমাসের যে পার্টগুলি শেষ করেছি। দেখো তোমরা প্রথম যে পার্ট সেটা হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস, প্রথম দ্বিগু, তারপর আমরা করেছি দ্বন্দ্ব, তারপরে আমরা করেছি কর্মধারয়েরও পার্ট করেছি, দ্বন্দ্বেরও পার্ট করেছি। দ্বিগুর পার্ট লাগবে না, দ্বিগুর পার্ট নেই। সেকেন্ড, তারপর আমরা বলেছিলাম কর্মধারয় দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস দ্বিগু শেষ করেছি প্রথম পার্টে। যারা দেখোনি ভিডিওটা সেখান থেকে প্লেলিস্টে আছে, দেখে নেবে। সেকেন্ড, আমরা আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটাতে আমরা করলাম কি, নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস, আর করলাম আমরা বাক্যশ্রয়ী সমাস। আর লাস্ট যে পার্ট, লাস্ট পার্টে আমি আরো দুইটা পার্ট আলোচনা করব, আরো দুইটা টপিক আলোচনা করব সমাসের। সেটা হচ্ছে, একটা হচ্ছে তৎপুরুষ সমাস, আরেকটা হচ্ছে কি তৎপুরুষ সমাস একটা, আরেকটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তো তৎপুরুষ সমাস দেখার আগে আমি তোমাদেরকে বলে দেব যে তৎপুরুষ সমাসটা করার আগে তোমরা আমার যে কারক বিভক্তির ক্লাসটা আছে, কারকের, সেই ক্লাসটা একটু দেখে নেবে, না হলে তৎপুরুষ সমাসটা একটু বুঝতে অসুবিধা হবে। বেশ কিছুদিন ধরেই আপনারা কমেন্টে লিখছেন সমাসের তৃতীয় পার্ট দেওয়ার জন্য, তাই আজকে আমি সমাসের তৃতীয় পার্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে। সকলকে অনুরোধ করব, যারা আজকের ক্লাসটি উপভোগ করবেন তারা উপরে লিঙ্ক দেওয়া আছে, সমাসের প্রথম এবং দ্বিতীয় পার্টটি আগে দেখে তারপরেই তৃতীয় পার্টটা দেখবেন। তাহলে চলুন, আমরা এর আগের পার্টে জেনেছিলাম দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তারপর আমরা জেনেছি বাক্যশ্রয়ী সমাস, নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস। আজকে আমরা সমাসের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বহুব্রীহি। আজকে আপনাদেরকে আমি সমাসের বহুব্রীহি পার্টটা বোঝাবো। সমাসের কয়টা পর্ব আমরা পূর্বের ক্লাসে জেনেছি। সমাসের দুইটা পদ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ। তো বহুব্রীহি সমাস আমরা কিভাবে চিনব? যে সমাসে পূর্বপদ ও উত্তর পদের কোনো প্রাধান্য থাকে না, বরং দুই পদের মিলনে একটি নতুন পদের সৃষ্টি হয়। নতুন পদের সৃষ্টি হয় এবং তার গুরুত্ব বেশি থাকে, তার গুরুত্ব বেশি। তাহলে কি বললাম? পূর্বপদ এবং উত্তর পদের কারোরই কোনো গুরুত্ব থাকবে না, বরং ওই দুই পদের মিলনে একটা নতুন পদের সৃষ্টি হবে যার গুরুত্ব হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি দুইটা এক্সাম্পলের মধ্যে এই বহুব্রীহি সমাসের আমরা দুইটা এক্সাম্পল নিয়ে দিই। যেমন আমি লিখলাম লাঠালাঠি, লাঠালাঠি, তার ব্যাস বাক্য হবে কি? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। বা আমি লিখব কানাকানি, কানে কানে যে কথা। তাহলে দেখুন, এখানে লাঠারও কোনো গুরুত্ব নেই পূর্বপদের, লাঠিরও কোনো গুরুত্ব নেই, এখানে কানারও কোনো গুরুত্ব নেই, কানেরও কোনো গুরুত্ব নেই, বরং এই দুই পদের মিলনে একটা নতুন পদের সৃষ্টি হয়েছে যার গুরুত্ব বেশি। সেটা কি? যুদ্ধ। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠারও কোনো গুরুত্ব নাই, লাঠিরও কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে যুদ্ধের। বা কানারও কোনো গুরুত্ব নেই, কানেরও কোনো গুরুত্ব নেই, গুরুত্ব বেশি এখানে কথার। তাহলে আমরা কি জানলাম? বহুব্রীহি সমাস আমরা তাকেই বলবো যে সমাসের পূর্ব এবং উত্তর পদের কারোর কোনো গুরুত্ব থাকে না, বরং দুই পদের মিলনে একটা নতুন পদের সৃষ্টি হয়, তার গুরুত্ব সবচেয়ে বেশি হয়। এবার এই বহুব্রীহি সমাসের বিভিন্ন পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে বহুব্রীহি সমাসের, কিন্তু যে দুইটা পার্ট থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসে সেই দুইটা পার্ট আমরা আগে দেখব। সেই দুইটা পার্ট হচ্ছে ব্যতিহার আর হচ্ছে সংখ্যাবাচক। ব্যতিহার বহুব্রীহি আর একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি।
বেতিহার বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এখানে যে দুইটা এক্সাম্পল আছে, যে দুইটা এক্সাম্পল দেখলাম আমরা, যে লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, আর কানাকানি কানে কানে যে কথা, এই দুইটা বেতিহার বা সাধারণ বহুব্রীহির উদাহরণ। আর এবার আমরা দেখব সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, তাহলে বহুব্রীহির আমরা দুইটা পার্ট আজকে করব যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বেতিহার আর একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহি সব সময় তার প্রবলেম হয় দ্বিগু সমাসের সাথে। কেন? কারণ আমি পূর্বের পার্টে বলেছিলাম কোনো সংখ্যা থাকলেই তার নাম আমরা কি দেব? দ্বিগু সমাস। আবার এই সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যেও সংখ্যা থাকে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে? যদি আমরা এই জায়গাটা বুঝি তাহলে আমাদের কাছে এই দুইটা সমাস কোনো প্রবলেমই হবে না। তাহলে আমি দুইটা এক্সাম্পল আমি লিখলাম চৌচালা, আর লিখলাম আমি একটা তে পায়া। চৌচালা ব্যাস বাক্য করলে কি হয়? 4 চাল বিশিষ্ট ঘর। আর তে পায়া 3 পা বিশিষ্ট টুল। 3 পা বিশিষ্ট টুল। অন্যদিকে আমি দুইটা এক্সাম্পল দেখি, দুইটা এক্সাম্পল আমরা দেখি। পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ আর হচ্ছে গিয়ে চৌরাস্তা। পঞ্চপ্রদীপ মানে 5টি প্রদীপের সমাহার, 5টি প্রদীপের সমাহার। আর চৌরাস্তা মানে 4টি রাস্তার সমাহার। এবার আমরা দেখি এখানেও 4 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে। তাহলে এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। আমি বলেছিলাম সংখ্যা থাকলে কি সমাস হবে? দ্বিগু সমাস। কিন্তু সংখ্যা থাকলে আবার সংখ্যাবাচক বহুব্রীহিও হয়। পার্থক্যটা হচ্ছে এখানে দেখো তো, ধরো আমি একটা বন্ধুর বাড়িতে গেলাম, তার বাড়িতে গিয়ে দেখলাম আমি একটা চৌচালা বিশিষ্ট ঘর দেখলাম। আমি বাড়িতে এসে বললাম যে আমার বন্ধুর বাড়িতে একটা চৌচালা দেখে এসেছি। তাহলে আমি কি চৌচালাই দেখেছি? না, আমি চৌচালা বিশিষ্ট ঘর দেখেছি। এর মানে এখানে চৌয়েরও কোনো গুরুত্ব নেই, চালারও কোনো গুরুত্ব নেই, গুরুত্ব বেশি কার? ঘরের। এখানে তেরও কোনো গুরুত্ব নেই, পায়ারও কোনো গুরুত্ব নেই, গুরুত্ব বেশি হচ্ছে টুলের। অর্থাৎ আমি যদি দেখি তাহলে এখানে সংখ্যা থাকা সত্ত্বেও পূর্ব এবং উত্তর পদের কারোর কোনো গুরুত্ব নেই, বরং নতুন পদের গুরুত্ব পেয়েছে। তার জন্য এটা কি হয়েছে? সংখ্যাবাচক বহুব্রীহি। আর এদিকে দেখো পঞ্চপ্রদীপ চৌরাস্তা, এখানে পঞ্চপ্রদীপ, প্রদীপের কিন্তু গুরুত্ব আছে, আর এখানে চৌরাস্তা, রাস্তার কিন্তু গুরুত্ব আছে। তাহলে বহুব্রীহি অনুযায়ী দুইটা পদের কোনো গুরুত্ব থাকবে না, নতুন পদের সৃষ্টি হবে। কিন্তু এখানে তো দেখলাম যে কোনো একটা পদের গুরুত্ব আছে। তাহলে সংখ্যা থাকলে আমার দেখতে হবে, সংখ্যা যদি থাকে কোনো সমাসে তাহলে দেখতে হবে আমার, যদি পূর্ব এবং উত্তর কারোর কোনো গুরুত্ব না থাকে বরং নতুন পদের গুরুত্ব হয় তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি সংখ্যা থাকা সত্ত্বেও পূর্ব বা উত্তর যে কোনো একটা পদের গুরুত্ব থাকে তাহলে সেটা হবে দ্বিগু সমাস। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়। তৎপুরুষ সমাসটা কিন্তু একটু লম্বা সমাস দেখতে হবে, তৎপুরুষ সমাসটা একটু ভালো করে দেখতে হবে। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের কি পয়েন্ট দেখো কি? পূর্ব পদের বিভক্তি লোপ পেলে পূর্বপদের বিভক্তি লোপ পেলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি তৎপুরুষ সমাস।
এই তৎপুরুষ সমাসকে আমরা আবার কয়েকটা পার্টে ভাগ করতে পারি, আমরা একটু ভালো করে দেখব। তো আমরা দেখব কি তৎপুরুষ সমাসকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া, সাত নাম্বার ক্লাস আসছে না, কি নাম আপনার? কি নাম আপনার? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, যার 7 নাম্বার ক্লাস আসছে না, আপনি 7 নাম্বার, আপনি যদি টেট 1 হয়ে থাকেন তাহলে 7 নাম্বার ক্লাস এসেছে, যদি আপনি টেট 2 সায়েন্স হয়ে থাকেন তাহলেও 7 নাম্বার ক্লাস একদম লাস্টে আছে, আর্টসের যদি হয়ে থাকেন 7 নাম্বার ক্লাস একদম লাস্টের যেটা ওইটা। আর যিনি এখন কমেন্ট করেছেন এটা তো বাংলাদেশের নাম্বার দেখা যাচ্ছে, আমি তো অত্যন্ত সৌভাগ্য যে বাংলাদেশ থেকেও কি কেউ কোর্স কিনেছে কিনা। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তারপরে কিন্তু এমন নয় যে অষ্টমী, নবমী, তারপর দশমী দিয়ে দিলেন, এরকম না কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? তো আমরা দ্বিতীয়া, তৃতীয়া থেকে শুরু হবে, তারপর আমাদের বিভাগ আছে তা দ্বিতীয়া, তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত, তারপরে আমরা বলবো একটা হচ্ছে নঞ্চ তৎপুরুষ, আরেকটা হচ্ছে অলুপ তৎপুরুষ, আর লাস্টেরটা হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ঠিক আছে? এবার আমরা একটা পার্টে ডিভাইড করব, যারা যারা কারকের ক্লাস এবং বিভক্তির ক্লাস দেখেছেন তাদের জন্য এই ক্লাসটা একদমই ইজি হবে। এখন আমরা আগে এতটুকু ডিভাইড করে নিই, তারপর আমি বাকি আলোচনা করছি। আমরা একসাথে দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি পড়ব, তারপর আমরা দেখব বাকিগুলো, ঠিক আছে? দ্বিতীয়ার মধ্যে দ্বিতীয় তৎপুরুষ কাকে আমরা বলবো? কে আর রে, কে রে। তৃতীয়া বলবো দ্বারা আর দিয়া। চতুর্থী হচ্ছে জন্ম নিমিত্ত। পঞ্চমী হচ্ছে হতে থেকে। ষষ্ঠী হচ্ছে র আর হচ্ছে এর। সপ্তমী হচ্ছে এ, অন্ত্যেষ্টিয় আর হচ্ছে তে, ঠিক আছে? তো আমরা দেখবো এবার একটা একটা করে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পল দেখবো। ধরো একটা এক্সাম্পল পরীক্ষাতে এলো দুঃখ প্রাপ্ত। দুঃখ প্রাপ্ত মানে দুঃখকে প্রাপ্ত। তাহলে আমরা কি বলেছিলাম যে পূর্বপদ বেশ বাক্য, এখানে এই ওয়ার্ডটা দিতে হবে, বেশ বাক্য থেকে পূর্বপদের বিভক্তি লোপ পাবে। তাহলে আমরা দেখলাম এখানে এই যে বেশ বাক্য আছে দুঃখপ্রাপ্ত, এখানে দুঃখ থেকে এই কেটা কিন্তু এখানে বাদ গেল, এর মানে পূর্বপদের যে কে বিভক্তি এখানে বাদ গেল। তাহলে পূর্বপদের যদি বিভক্তি বাদ যায়, প্রথম কথা হচ্ছে এটা কি? তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষের কোন পার্ট? দ্বিতীয়া। কেন? কারণ কে বাদ গেছে, তার জন্য এটা হবে কি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দুঃখপ্রাপ্ত, ঠিক আছে? বা ধরো আমি বললাম মাছ ভাজা, কি হবে? মাছকে ভাজা। মাছকে ভাজা, তাহলে এখানে কি হবে? এখানেও কি কে বাদ যাবে, তো পূর্বপদের বিভক্তি বাদ গেল, আর পূর্বপদের বিভক্তি বাদ গেলে তাকে আমরা তৎপুরুষ বলবো। আর এটা কোন তৎপুরুষ? দ্বিতীয়া তৎপুরুষ, কারণ কেন? কে বাদ গেছে এখান থেকে, ঠিক আছে? তাহলে এটা হবে কি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস, ঠিক আছে? তারপরে ধরো আমি লিখলাম আরাম কেদারা। আরাম কেদারা মানে কি? আরামের জন্য কেদারা।
ঠিক আছে, বা ধরো আমি লিখলাম বসত বাড়ি, বসতের জন্য বাড়ি। তাহলে এখানে দেখো যে পূর্ব পদের যে বিভক্তি, এখানে জন্য আবার এখানে জন্য, এই দুটো কিন্তু এখানে নেই। তাহলে পূর্ব পদের বিভক্তি লোপ পেয়েছে, তার জন্য এটা প্রথম কথা হচ্ছে তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষের কোন পার্ট? তৎপুরুষের চতুর্থী। কেন? কারণ চতুর্থীর মধ্যে আছে জন্য, তাহলে জন্য বাদ গেল, তার জন্য এটা হবে কি? চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ। ক্লিয়ার? তারপরে দেখো আমরা যদি বলি যে ধরো আমরা বললাম শ্রমলব্ধ, শ্রমলব্ধ বা মন গড়া। শ্রমলব্ধ কি বেশ বাক্য করলে কি হয়? শ্রম দ্বারা লব্ধ। আর মন গড়া মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। তাহলে এখানে দেখো পূর্বপদের দ্বারা বাদ গেছে এখানে, আর দিয়ে এখানে বাদ গেছে, তাহলে পূর্বপদের বিভক্তি এখানে লোপ পেয়েছে। তাহলে এটা প্রথম কথা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। তৎপুরুষের কোন পার্ট? দ্বারা এবং দিয়া বাদ গেছে, তার জন্য এটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস। বলো, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী বুঝালাম। এবার এতটুকু জায়গাতে কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আগে একবার দেখে নিই কার কি প্রবলেম আছে। কোনো প্রবলেম থাকলে বলো, আদারওয়াইজ আমি চতুর্থী অবধি গেছে, পঞ্চমী ষষ্ঠী বুঝিয়ে দেবো। বলো, সায়েন্সের যারা আছো তাদের কি কি কোন প্রবলেম আছে বলো। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে, সায়েন্সের ওদের কোনো প্রবলেম নেই। এবার আমি দেখি আর্টসের কোনো প্রবলেম আছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমি টেট 1 এর দেখি, টেট 1 এর কাজের কোনো প্রবলেম আছে কিনা। কারোর কোনো সমস্যা থাকলে জানাও, আদারওয়াইজ আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থী হয়েছে, এবার আমি তাহলে পঞ্চমী শুরু করি। পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে, চলো তাহলে চতুর্থ হয়েছে। এবার চলো দেখি আমরা পঞ্চমের মধ্যে হতে থেকে। ধরো আমি লিখলাম বাজার ফেরত। বা ধরো আমি লিখলাম বিলেত ফেরত। বাজার ফেরত মানে বাজার থেকে ফেরত। বিলেত ফেরত মানে বিলেত থেকে ফেরত। বিলেত থেকে ফেরত। তাহলে দেখো বাজার ফেরত আর বিলেত ফেরত, বাজার থেকে ফেরত, তাহলে এখান থেকে থেকেটা বাদ গেল, আর এখান থেকে পূর্বপদের বিভক্তি থেকে বাদ গেল। তাহলে থেকে বাদ গেছে, পূর্বপদের বিভক্তি বাদ গেছে, তাহলে তো প্রথম কথা হচ্ছে তৎপুরুষ। তৎপুরুষের কোন পার্ট? হতে এবং থেকে বাদ গেছে, তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আনসার হবে কি এটা? পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপর দেখো আমরা দেখব চা বাগান। ধরো আমি লিখলাম চা বাগান। চা বাগান মানে কি হবে? চায়ের বাগান। ঠিক আছে, চায়ের বাগান। বা ধরো আমি লিখলাম রাজপুত্র। রাজপুত্র মানে রাজার পুত্র। তাহলে এখানে দেখো চা এর বাগান, তাহলে এখানে এর বাদ গেছে,
আর রাজার পুত্র র বাদ গেছে, তাহলে পূর্বপদের বিভক্তি বাদ গেছে, তাহলে এটা তৎপুরুষ। এবার তৎপুরুষের কোন পার্ট? তৎপুরুষের র আর এর বাদ গেছে, তার জন্য এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এটা হবে আনসার হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে? এবার ধরো আমি লিখলাম গাছে পাকা, বা ধরো আমি লিখলাম যে বাজারে গেলে আমরা শুনতে পাই যে আমাদের বলা হয় যে গাছ পাকা কলা। গাছ পাকা মানে গাছে পাকা, তাহলে এখানে গাছ যোগ এ দুটো মিলে হয়েছে গাছে পাকা, তাহলে এ বাদ গেছে পূর্বপদের বিভক্তি, আর পূর্বপদের যেহেতু বিভক্তি বাদ গেছে তার জন্য এটা কি হবে তৎপুরুষ সমাস। আর তৎপুরুষে যেহেতু এ 29 যে কোনো একটা বাদ গেছে তার জন্য এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। আনসার হবে সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে? এবার দেখো আমরা দ্বিতীয় হয়ে গেল, তৃতীয় হয়ে গেল, চতুর্থ হয়ে গেল, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী গেল। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, কেউ কি বলতে পারো যে এই তৎপুরুষ সমাসটা দ্বিতীয় থেকে কেন শুরু হয়েছে? দ্বিতীয় থেকে কেন শুরু হয়েছে কেউ কি বলতে পারবে? যে কেন প্রথমা থেকে শুরু হয়নি? কেউ কি বলতে পারবে? এনিওয়ান? দেখি কে বলতে পারে যে প্রথমা থেকে কেন শুরু হলো না। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, মাম্পি পাল, ক্লাস রেকর্ডেড থাকবে। কেউ কি বলতে পারবে যে এটা দ্বিতীয়া থেকে শুরু হয়েছে? কেন কেন শুরু হয়েছে দ্বিতীয়া থেকে? দ্বিতীয়া থেকে কেন শুরু হয়েছে কেউ বলতে পারবে না? 830 জন দেখছো, এর মধ্যে কেউ কি বলতে পারবে না? এটার আনসার তো আমি তোমাদের থেকে নেব, প্রথমা তো বিভক্তি থাকে না। ইয়েস ইয়েস ইয়েস, এই আনসারটাই চাইছিলাম। আমরা কারক বিভক্তির ক্লাসে দেখেছি প্রথমা মানেই শূন্য, প্রথমা মানেই শূন্য, প্রথমাতে কোনো বিভক্তিই থাকে না। আর এখানে আছে তৎপুরুষ সমাসের মধ্যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে, যেখানে কোনো বিভক্তি নেই সেখানে লোপ কিভাবে পাবে? তার জন্য প্রথমা নেই, দ্বিতীয়া থেকে শুরু হয়েছে। ভেরি গুড পল্লবী, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে? ইয়েস, ভেরি গুড। বিলাজিতান কলই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। চলো এবার আমরা দেখব নঞ্চ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। চলো, ভেরি গুড। নঞ্চ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ আমরা একবার দেখে নিই। এগুলো তৎপুরুষের পার্ট। এবার দেখব আমরা নঞ্চ তৎপুরুষ বা নৈয় তৎপুরুষ। দেখো, নঞ্চ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাস শুরু হবে অ, অনা, নাতি, অ, অনা, নাতি। ঠিক আছে? যেগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে, যে সমাস অ, অনা, নাতি, না, এই চারটা দিয়ে যদি কোনো সমাস শুরু হয় তখন আমরা তাকে নৈয় তৎপুরুষ বলি। ঠিক আছে? এই চারটা দিয়ে অ, অনা, নাতি, না, যেমন অনাচার, অনাচার। ঠিক আছে? অকাল, প্রথমটা তো আমি অকাল করব, প্রথমটা অকাল, তারপর হচ্ছে অনাচার, নাতিশীতোষ্ণ, তারপর হচ্ছে না মঞ্জুর। যখন এই চারটা দিয়ে শুরু হবে, কি কি? অ, অনা, নাতি, না, এই চারটা ওয়ার্ড দিয়ে যখন কোনো সমাস শুরু হবে তখন চোখ বন্ধ করে তার নাম আমরা কি দেব? তার নাম আমরা দিয়ে দেব নঞ্চ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ক্লিয়ার? নঞ্চ তৎপুরুষ সমাস ক্লিয়ার আশা করি। ক্লিয়ার কিনা বলো এতটুকু জায়গা। যারা সমাসের আজকে প্রথম ক্লাস দেখছো, আমি তোমাদেরকে বলবো যে প্রথম ক্লাস যারা যারা এসেছো তোমরা প্রথম থেকে, তোমাদের কাছে টাইম আছে, এখানে মাত্র 7টা ভিডিও গেছে,
তোমরা যদি চাও 60টা ভিডিও 2 দিনেই কিন্তু দেখতে পারো, এমন না যে একটা ভিডিও 40 ঘন্টা 50 ঘন্টার, একটা ভিডিও 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10-15 মিনিট করে, তো সেটা তোমরা 2 দিনেই 60টা ভিডিও কিন্তু দেখে নিতে পারো এবং বারবার ভিডিওগুলোকে দেখতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু জায়গা ক্লিয়ার তোমাদের, আশা করি এতটুকু জায়গা ক্লিয়ার। ক্লিয়ার সবার? ইয়েস। এবার তাহলে আমরা কি করব, অলুক তৎপুরুষ পড়ব। চলো অলুক তৎপুরুষ আমরা দেখে নিই। অলুক তৎপুরুষ, এই অলুক তৎপুরুষকে আবার অন্য একটা নামেও ডাকা হয়। অলুক তৎপুরুষের আবার আলাদা নাম আছে। অলুক তৎপুরুষকে আবার কেউ কেউ ব্যতিক্রমী তৎপুরুষ, কোনো কোনো বইয়ে ব্যতিক্রমী তৎপুরুষ নামেও এটাকে বলা হয়েছে। কেন ব্যতিক্রমী বলা হয়েছে তার কারণ আমরা একটু পরেই বুঝতে পারবো। আচ্ছা, একটু আগে আমরা দেখেছিলাম যে তৎপুরুষ সমাস আমরা কাকে বলবো। তৎপুরুষ সমাস আমরা বলবো যে ব্যাস বাক্য থেকে যদি পূর্বপদের বিভক্তি লোপ পায় তখন আমরা বলবো এটাকে তৎপুরুষ সমাস। কিন্তু এটা ব্যতিক্রমী কি কারণে, লাস্টের এই অলুক তৎপুরুষটা ব্যতিক্রমী কারণ হচ্ছে গিয়ে এটার কি পয়েন্ট হচ্ছে পূর্ব পদের যে বিভক্তি, পূর্বপদের বিভক্তি জোর পূর্বক বসবে, মানে তুমি চাইলেও এটাকে বাদ দিতে পারবে না। তৎপুরুষ সমাসে কি বলা হয়েছিল, তৎপুরুষ সমাসে বলা হয়েছিল পূর্বপদের বিভক্তি লোপ পাবে, আর অলুক তৎপুরুষে বলা হচ্ছে পূর্বপদের বিভক্তি জোর পূর্বক বসে, তাকে বাদ দেওয়া যাবে না। তার জন্যই এটার নামকরণ করা হয়েছে ব্যতিক্রমী তৎপুরুষ সমাস। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, তোমরা অনেকেই জানো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা। আচ্ছা, আরেকটা কি পয়েন্ট লিখলাম এখানে, এটা হচ্ছে 1 নাম্বার কি পয়েন্ট। আর 2nd নাম্বার কি পয়েন্টটা একটু দেখি। 2nd নাম্বার কি পয়েন্টটা হচ্ছে এখানে সমাস যা ব্যাস বাক্য তা দুটো দেখতেই সেম। যেমন আমি লিখলাম সোনার বাংলা, অনেকে ভাবতে পারো যে স্যার এটা তো পূর্বপদের বিভক্তি র আছে, তাহলে আমি এটাকে রটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটা তৎপুরুষ হয়ে যাবে। ভেরি গুড, আমরা রটাকে বাদ দিয়ে দিলাম। রটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, সোনা বাংলা। সোনা বাংলা কি কোনো অর্থ হতে পারে? নিশ্চয়ই না। তার জন্য এই রটাকে তুমি ইচ্ছা করলেও তুমি বাদ দিতে পারবে না, এই রটাকে তোমার এখানে বসাতেই হবে, আদারওয়াইজ তার অর্থ প্রকাশ পাবে না। ঠিক আছে, এই যে রটা আছে, রটা তুমি ইচ্ছা করলেও বাদ দিতে পারবে না, কারণ রটাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ হবে। এদিকে দেখো জোরপূর্বক র এখানে বসেছে এবং সমাস যে কথা ব্যাস বাক্য সেম, দুটো কিন্তু সেম। আসতেই পারে পরীক্ষার হলে সমাস এবং বা ব্যাস বাক্য কোন সমাসে একই থাকে, আমরা আনসার করব অলুক তৎপুরুষ বা ব্যতিক্রমী তৎপুরুষ সমাসে। বা ধরো আমি আরেকটা एग्जांपल দিলাম, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, আমি লিখলাম গরুর গাড়ি। তো তোমরা অনেকে ভাবতে পারো স্যার এখানে তো র তো এক্সট্রা এসেছে, রটাকে বাদ দিয়ে ষষ্ঠী করে দিই, ষষ্ঠী তৎপুরুষ। তাহলে করে দাও, তাহলে তুমি লিখতে হবে কি গরু গাড়ি। কিন্তু গরু গাড়ি কিন্তু অর্থ প্রকাশ পাবে না, কারণ এখানে একটা বিভক্তির দরকার, কারণ বিভক্তি ছাড়া কমপ্লিট হয় না সেন্স। তো তার জন্য এখানে তুমি রটাকে কিন্তু আনতেই হবে, এটা বাধ্য তোমার আনা। তাহলে জোরপূর্বক বসেছে এটা, এবং এখানে এই গরুর গাড়ি এবং এই গরুর গাড়ি, দেখো এখানে এটাকে যদি সমাস ধরো, এটাকে যদি ব্যাস বাক্য ধরো, দুটো কিন্তু সেম। তার জন্য এটাকে আমরা বলবো কি অলুক বা ব্যতিক্রমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এবার লাস্ট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কান খুলে শুনে রাখো, এখন অবধি কোনোদিন কোনো পরীক্ষাতে উপপদ তৎপুরুষের কোনো পার্ট পরীক্ষার হলে আসেনি এবং আসবেও না, এটা ইম্পর্টেন্টও না। তার জন্য আমরা উপপদ তৎপুরুষ পড়বো না। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের কিন্তু সমাসের যে পুরো ক্লাস, আমাদের কিন্তু সমাসের পুরো ক্লাসটা শেষ হয়ে গেল।